আসসালামু আলাইকুম। আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত, কারণ যান্ত্রিক ত্রুটির কারণে একটু দেরি হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমি তোমাদেরকে পড়াবো ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্রে 9ম অধ্যায় ব্যবসায় সহায়ক সেবার শেষ অংশটুকু। আমি অলরেডি এই অধ্যায় থেকে তোমাদের 2টি ক্লাস নিয়েছি। আজকে এই অধ্যায়ের শেষ অংশটুকু তোমাদেরকে পড়াবো। তো শেষ অংশটুকু পড়াবো, আর কথা না বাড়িয়ে অলরেডি দেরি হয়ে গেছে আমার, তো কথা না বাড়িয়ে তোমার মূল টপিকসে চলে যায়। তো আজকে পড়াবো বিজিএমইএ। বিজিএমইএ নামটি আমরা বিভিন্ন পত্রপত্রিকায় কিংবা টিভিতে, ফেসবুকে আমরা নানা জায়গায় নামটা দেখে থাকি এবং জানি হয়তো, কিন্তু এর মূল কাজগুলো আমরা এত বিস্তারিত জানি না। আজকে সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। বিজিএমইএ পূর্ণ রূপটা কি সেটা আগে আমি বলে দিচ্ছি। বিজিএমইএ দেখো, বিজিএমইএ, বিতে বাংলাদেশ, জিতে গার্মেন্টস এন্ড ম্যানুফ্যাকচারার, আমি আবার লিখে দিচ্ছি বাংলাদেশ গার্মেন্টস manufacturers and exporter association। দেখো বিজিএম এর পূর্ণ রূপটা কি? বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন। তাহলে দেখো পূর্ণ রূপ জানলাম আমরা, কিন্তু এর মূল এটা মূলত কি? 1977 সালে মাত্র 19 জন পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের নিয়ে তারা তাদের নিজেদের ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণের জন্য যে সমিতি বা সংঘ প্রতিষ্ঠা করেছিল, তাই বর্তমানে বৃহদায়তন বা স্বনামধন্য এই বিজিএমইএ বর্তমানে বিজিএমইএ আছে। এর মূল কাজ হচ্ছে, দেখো, বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক এবং রপ্তানিকারক যারা আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া। বাংলাদেশের রপ্তানি আয়ে 50% বেশি আসে মূলত এই পোশাক খাত থেকে। দেখো এই মূল উদ্দেশ্য বা কাজগুলো হচ্ছে, আমি পয়েন্ট আকারে তোমাদের বলছি, তোমরা একটু খাতা কলমে লিখে নাও। সংঘবদ্ধ ও ঐক্য স্থাপন। দেখো বিজিএমইএ যে সংঘটা আছে, সেই সংঘটা সংঘবদ্ধ ঐক্য স্থাপন করে থাকে কাদের ক্ষেত্রে? যারা পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের মধ্যে তারা বিভিন্ন ধরনের সংঘবদ্ধ ঐক্য স্থাপন করে থাকে। কারণ যারা পোশাক তৈরি করে, তাদের পোশাক যারা রপ্তানি করবে তাদের সাথে যদি একটি সুসম্পর্ক বজায় না থাকে, তাহলে কি আমাদের রপ্তানি ডেলিভারিতে সমস্যা দেখা দিবে। সেজন্য এই সমিতি এই দুই ধরনের প্রস্তুতকারক এবং রপ্তানিকারক যারা আছে তাদের মধ্যে একটি সংঘবদ্ধতা তৈরি করে দেয়। তারপরে আছে, দেখো, মেলার আয়োজন। বিজিএমইএ বিভিন্নভাবে আন্তর্জাতিক বিভিন্ন পোশাক মেলার আয়োজন করে থাকে, এবং এই যে আন্তর্জাতিক পোশাক মেলার আয়োজনে এই বিজিএমইএর যারা সদস্য আছে তাদেরকে এই মেলায় অংশগ্রহণের জন্য নানাভাবে উৎসাহিত করে থাকে। তাতে কি হয়, আন্তর্জাতিক বাজারে আমাদের তৈরি পোশাকের একটি প্রসারতা হয় এবং আমাদের তৈরি পোশাকের দারুণ প্রচার হয় এবং আমাদের দেশ এই ক্ষেত্রে বিভিন্নভাবে রপ্তানি আয় করে থাকে। দেখো আরো আছে, আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের চুক্তি সম্পাদন করা। বিজিএমইএ বিভিন্ন ধরনের ব্যবসায় সংঘ, ব্যবসায় সমিতি, শিল্প বণিক সমিতি এবং বিদেশি বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন ধরনের চুক্তি
করে থাকে, যাতে আমাদের এই পোশাক, আমাদের তৈরি পোশাক বাইরের দেশে আমরা সহজে রপ্তানি করতে পারি। তারপরে আছে দেখো পোশাক বাণিজ্য। বিভিন্নভাবে বিজিএমইএ বিভিন্নভাবে আমাদের তৈরি পোশাক বাইরের দেশে বাণিজ্য করে এবং বাইরের দেশে বিভিন্ন বাণিজ্য মেলাগুলো তদারকি করে থাকে। এছাড়াও আছে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানদের তাদের যে সহযোগী প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোতে বিভিন্নভাবে সহযোগিতা করা, যাতে তারা পোশাক প্রস্তুতকারকদের বিভিন্নভাবে সহায়তা করতে পারে। এছাড়াও আছে গার্মেন্টস খাতকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং সামনে আরো বেশি উদ্যোগী এবং আরো বেশি কাজ করার জন্য বিভিন্ন ধরনের সেমিনার এবং সিম্পোজিয়ামের আয়োজন করে থাকে বিজিএমইএ। এতে কি হয়, পোশাক খাতে যারা অন্তর্ভুক্ত আছে তারা তাদের অভিজ্ঞতাকে আরো বৃদ্ধি করতে পারে। কোটা নির্ধারণের ক্ষেত্রে সহায়তা করে থাকে। বিজিএমইএ মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা কানাডার মতো দেশগুলোতে বিভিন্নভাবে কোটা নির্ধারণ এবং কোটা সংরক্ষণে সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। দেখো 8 নম্বর আছে বিরোধ নিষ্পত্তি করা। পোশাক প্রস্তুতকারক এবং যারা বিদেশি ক্রেতা আছে কিংবা বিভিন্ন ধরনের পোশাক প্রস্তুতকারকদের মধ্যে তাদের নিজেদের মধ্যে যে বিভিন্ন ধরনের বিভাদ বা ঝামেলা তৈরি হয়, সেই ক্ষেত্রে এই বিজিএমইএ মধ্যস্থতাকারী হিসেবে বিভিন্নভাবে বিরোধ নিষ্পত্তির কিংবা মীমাংসা করে দিয়ে থাকেন। 9 আর্থিক সহায়তা প্রদান। এই সঙ্গীর যারা সদস্য আছে, সদস্যদের মধ্যে যদি কেউ কোনোভাবে আহত বা নিহত হয়, তাহলে তাদেরকে বিভিন্নভাবে আর্থিক সহায়তা প্রদান করে বিজিএমইএ প্রদান করে থাকে। 10 নিরাপত্তা কর্মসূচি গ্রহণ। পোশাক গার্মেন্টস শিল্পে বিভিন্নভাবে যদি কখনো অগ্নিকাণ্ড লেগে যায়, তাহলে এই অগ্নিকাণ্ড থেকে কিভাবে রেহাই পাওয়া যায় সেজন্য বিভিন্নভাবে নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করার জন্য পোশাক খাতগুলোতে, পোশাক প্রস্তুতকারক কোম্পানিগুলোকে তারা নানাভাবে সাহায্য সহযোগিতা করে থাকে এবং তাদেরকে এই কাজ করার জন্য উদ্বুদ্ধ করে থাকে। তারপর দেখো 11 শ্রমিক কর্মীদের সাথে বিভিন্ন যে ঝামেলা তৈরি হয়, মাঝে মাঝে আমরা প্রায় দেখে থাকি যে গার্মেন্টস শিল্পে
শ্রমিক কর্মীদের মধ্যে মনোমালিন্য হচ্ছে না, তারা নানাভাবে নানা আবদার তারা চাচ্ছে। এবং আমরা ইদানিং যে আমরা এই কোভিড-19 পরিস্থিতির পরে আমাদের লকডাউনের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে পোশাক খাতে কর্মীরা রাস্তায় নেমে এসেছে তাদের বিভিন্ন দাবি দেওয়ার জন্য। এই ক্ষেত্রে দেখো শ্রমিক কর্মীর সম্পর্কে যে অনেক সময় অবনতি ঘটে থাকে, এই শ্রমিক কর্মীর সম্পর্কে উন্নতি ঘটানোর জন্য তাদের একটি সুসম্পর্ক বজায় রাখার জন্য এই বিজিএমইএ কি করে থাকে, বিভিন্ন ধরনের শ্রমিক যে সংঘগুলো আছে বা শ্রমিক যে সমিতি আছে সেগুলো সমিতির সাথে তারা নিয়মিতভাবে বৈঠক করে যায়, যাতে কোনো ঝামেলা না তৈরি করে তারা এবং নির্ভেজালভাবে তারা তাদের খাতকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। তাহলে দেখো আমরা বিজিএমইএ যে মূল কাজগুলো বা মূল উদ্দেশ্যগুলো কি আমরা মূলত সেগুলো পড়লাম। আমি আবারও একটু পয়েন্ট আকারে তোমাদেরকে বলে দিচ্ছি। আমি বলছিলাম প্রথমে বিজিএমই দেখো পয়েন্টগুলো, যারা লিখতে পারে না তারা লিখে নাও, যে বিভিন্ন ধরনের সংঘবদ্ধ বা ঐক্য তৈরি করে, বিভিন্নভাবে পোশাক মেলার আয়োজন করে, তারপরে আছে তোমার বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে, কোটা নির্ধারণে সহায়তা করে, বিভিন্নভাবে বিরোধ নিষ্পত্তিতে সাহায্য করে, সুসম্পর্ক তৈরি করে এবং বিভিন্নভাবে নিরাপত্তামূলক পরিস্থিতি তারা নিরাপত্তামূলক ব্যবস্থা তারা গ্রহণ করে থাকে। এছাড়াও আছে যে বিভিন্নভাবে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। তাহলে এই মূল উদ্দেশ্য আমরা বিজিএমই অংশটুকু টপিকসটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিজিএমই থেকে দেখা যায় যে বিভিন্নভাবে তোমাদের জ্ঞানমূলক বলো, অনুধাবনগুলো কিংবা উদ্দীপক কিন্তু এই অধ্যায়টা এই টপিকস থেকে এসে থাকে। তো আমরা এই টপিকসগুলো খুব ভালোভাবে পড়বো এবং এই যে মূল উদ্দেশ্যগুলো আমি যেগুলো পড়িয়ে দিলাম, এছাড়াও বইয়ের মধ্যে যেগুলো আছে তোমরা সেগুলো খুব ভালো করে একটু পড়ে নেবা, তাহলে যাতে এইটার রিলেটেড যে উদ্দীপকগুলো আসবে যাতে তোমরা সহজে ধরতে পারো। তারপর দেখো বিজিএমই এর পরবর্তী টপিকসটা নিয়ে এখন আমি আলোচনা করব। ইপিবি, যার পূর্ণ রূপ হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, ঠিক আছে, যার বাংলা হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। রপ্তানি উন্নয়ন ব্যুরো জিনিসটা কি? রপ্তানি আয় বৃদ্ধি করার জন্য, রপ্তানি আয় বৃদ্ধি করে দেশের আর্থিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য সরকারিভাবে প্রতিষ্ঠিত যে আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে সেটারই নাম হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। দেখো আমি আবারও বলছি, দেশে রপ্তানি আয় বৃদ্ধির জন্য দেশের আর্থিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য সরকারি যে আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে সেটির নাম হচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো। স্বাধীনতার আগে মূলত একটি প্রতিষ্ঠান স্থাপিত হয়েছিল যেটার নাম ছিল ট্রেড প্রমোশন অ্যান্ড কমার্শিয়াল ইন্টেলিজেন্স নামে, যেটা স্বাধীনতার পরবর্তীতে যেটার নামকরণ করা হয় রপ্তানি উন্নয়ন ব্যুরো, যেটা 1977 সালে রপ্তানি উন্নয়ন ব্যুরো কি হলো 1977 সালের দিকে এটি ওই আগে পূর্ববর্তী যে নামটা ছিল যে ট্রেড প্রমোশন অ্যান্ড কমার্শিয়াল ইন্টেলিজেন্স, সেটাই পরবর্তীতে 1977 সালে নতুনভাবে পুনর্গঠন করা হলো, যেটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে নতুনভাবে নামকরণ করা হয়, যার নাম করা হয় রপ্তানি উন্নয়ন ব্যুরো। দেখো রপ্তানি উন্নয়ন ব্যুরো কিভাবে আমাদের ব্যবসায় সহায়কভাবে সেবা দিয়ে যাচ্ছে। মূলত রপ্তানি আয় বৃদ্ধির কল্পে এরা নানা কাজ করে যাচ্ছে। তাহলে মূল কাজগুলো হলো, দেখো বাংলাদেশে তৈরি দ্রব্য, দেখো এর মূল উদ্দেশ্য বা কাজ
উদ্দেশ্য কাজ হচ্ছে যে বাংলাদেশের তৈরি পণ্য দ্রব্যাদির আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা এবং আন্তর্জাতিক বাজারে এর চাহিদা বৃদ্ধিতে সে নানা কাজ করে থাকে। যেমন বিভিন্নভাবে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণ করে আমাদের যে তৈরি রপ্তানিকৃত পণ্যের রপ্তানিযোগ্য পণ্যের পরিচিতি একটি ঘটায়। এছাড়াও বাংলাদেশে বিদেশে যে বাংলাদেশের দূতাবাসগুলো আছে সেই দূতাবাসগুলোতে আমাদের যে রপ্তানিযোগ্য পণ্যের বিভিন্নভাবে প্রদর্শনী বা মেলা তারা এই রপ্তানি উন্নয়নগুলো করে থাকে, যাতে আমাদের পণ্য বাইরের দেশে রপ্তানি আমরা বেশি পরিমাণে করতে পারি। এছাড়াও যে ইউভুক্ত দেশগুলো মানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর গুরুত্বপূর্ণ যে শহরগুলো আছে সেই শহরগুলোতে বিভিন্ন ধরনের স্থায়ী দোকান স্থাপন করা বা প্রদর্শনী করা, যাতে আমাদের রপ্তানিযোগ্য পণ্য বাইরের দেশে পরিচিতি লাভ করে। এছাড়াও ঢাকায় প্রত্যেক বছর একটি আন্তর্জাতিক রপ্তানি মেলা আয়োজন করে থাকে এই রপ্তানি উন্নয়ন ব্যুরো, যাতে কি হয় যে এই মেলার মাধ্যমে আমাদের রপ্তানিযোগ্য পণ্যগুলো আমরা মেলায় উপস্থাপন করি এবং আমাদের দেশ বিদেশে এই ব্যাপকভাবে এর প্রচার প্রসারণা তৈরি হয়। এছাড়া দেখো আমি এতক্ষণ যেটা বললাম যে পণ্য দ্রব্যকে আন্তর্জাতিক বাজার সৃষ্টিতে রপ্তানি উন্নয়ন ব্যুরো কি কাজ করে থাকে। এছাড়া দেখো রপ্তানি উন্নয়ন ব্যুরো যে বাংলাদেশের রপ্তানিকারক এবং বাংলাদেশের রপ্তানিকারকদের সাথে যে বিদেশি যারা ক্রেতা আছে মানে আমাদের পণ্য যারা ক্রয় করছে সেই ক্রেতাদের সাথে বিভিন্ন ধরনের চুক্তি সম্পাদিত করা। তাহলে পয়েন্ট আমরা কি লিখতে পারি? চুক্তি সম্পাদন। রপ্তানি উন্নয়ন ব্যুরো আমাদের যে পোশাক রপ্তানিকারক যারা আছে তাদের সাথে বিদেশি বিভিন্ন ক্রেতাদের সাথে বা বিভিন্ন যে সংঘ বা সমিতির সাথে বিভিন্ন ধরনের চুক্তি সম্পাদন করে থাকেন। এছাড়া দেখো 3 তথ্য সরবরাহ। রপ্তানিকারক এবং উৎপাদনকারী যারা আছে তাদেরকে বিভিন্নভাবে তথ্য সংগ্রহে সহায়তা করে থাকে। এই রপ্তানি উন্নয়নগুলো বিভিন্ন তথ্য সংগ্রহ করে এবং এই যে যারা উৎপাদনকারী আছে এবং যারা রপ্তানিকারক আছে তাদেরকে বিভিন্নভাবে তথ্য সরবরাহ দিয়ে থাকে। এছাড়াও আছে দেখো রপ্তানি উন্নয়ন ব্যুরো আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা এবং জরিপ করে থাকে, যে জরিপের একটি ফলাফল তারা আমাদের দেশের রপ্তানিকারকদের সেটা তারা জানাতে পারে এবং সেই তথ্য দিয়ে তারা সহযোগিতা করে থাকে। এছাড়াও আছে বিভিন্ন ধরনের দেখো যারা রপ্তানিকারক এবং উৎপাদনকারী যারা আছে তাদেরকে পণ্য উৎপাদনে এবং পণ্য রপ্তানিতে বিভিন্ন ধরনের পরামর্শ এই রপ্তানি উন্নয়ন ব্যুরো দিয়ে থাকে। এছাড়াও আছে রপ্তানিকারক এবং উৎপাদনকারী তাদের কাজ করার জন্য যে অর্থ দরকার হয় সেই অর্থ সহায়তা দিয়েও তারা মানে অর্থ জোগাড় করার ক্ষেত্রে এই রপ্তানি উন্নয়ন ব্যুরো কাজ করে থাকে। এছাড়াও রপ্তানিকৃত পণ্য তৈরি করার জন্য মানে উৎপাদনকারীদেরকে এর সহযোগী কিংবা এর যে বিভিন্ন যে কাঁচামাল প্রয়োজন হয় এই কাঁচামাল আমদানিতেও রপ্তানি উন্নয়ন ব্যুরো কাজ করে যাচ্ছে। এছাড়াও আছে আমাদের দেশের রপ্তানি নীতি, বাণিজ্য নীতি, শিল্পনীতি তৈরির ক্ষেত্রে এই রপ্তানি উন্নয়নগুলো সরকারকে বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। তাহলে আমরা মূল কাজগুলো রপ্তানি উন্নয়নগুলোর যে মূল কাজগুলো সেগুলো আমরা পড়লাম। তাহলে দেখো রপ্তানি উন্নয়নগুলোর মূল কাজগুলো আমি আবারও একটু বলছি যে
রপ্তানি উন্নয়নগুলো মূল কাজগুলো আমি পয়েন্ট আকারে বলে দিয়েছি, তোমরা আবারও খাতায় লিখে নাও। আমি বললাম যে রপ্তানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশে তৈরি পণ্যের চাহিদা বৃদ্ধিতে আন্তর্জাতিক বাজারে চাহিদা বৃদ্ধি করতে সহায়তা করে। রপ্তানি উন্নয়ন ব্যুরো বিভিন্নভাবে চুক্তি সম্পাদিত করে থাকে। এছাড়া তথ্য সংগ্রহ পরামর্শে তারা সহায়তা দিয়ে থাকে। বিভিন্ন ধরনের গবেষণা ও জরিপ করাতে সহায়তা করে। বিভিন্ন ধরনের কাঁচামাল প্রাপ্তিতে সহায়তা করে। এছাড়াও আছে বিভিন্ন ধরনের নীতি প্রণয়নে সহায়তা করে। তাহলে আমরা দুইটা অংশ রপ্তানি উন্নয়ন ব্যুরো মূল টপিকসগুলো আমরা পড়ে নিলাম। এই রপ্তানি উন্নয়ন ব্যুরো এই টপিকসটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এর মূল কাজগুলো আমি যেগুলো পড়লাম, এই কাজগুলো তোমরা ভালো করে পড়ে নিবা। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবা। এবং এই যে এই অংশ থেকে রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে তোমাদের দেখা যায় যে বিগত কয়েক বছরে কিন্তু এই অংশ থেকে উদ্দীপক এসেছে। তো আমরা এই কাজগুলো বা উদ্দেশ্যগুলো ভালো করে পড়লেই আমরা উদ্দীপকটা খুব ভালো করে ধরতে পারবো। ঠিক আছে, এই অধ্যায়টা কিন্তু অনেক সহজ, কিন্তু এই যে বিভিন্ন সংঘ বা সমিতিগুলো অনেকটা কাছাকাছি, কাজগুলো বা উদ্দেশ্যগুলো অনেকটা কাছাকাছি হওয়ার কারণে আমরা সহজেই কিন্তু অধ্যায়ের বিভিন্ন এই উদ্দীপকগুলো ধরতে পারি না। সেজন্য আমি তোমাদের আবারও বলছি যে মূল যে টপিকস এবং মূল যে কাজগুলো যেগুলো আমি পড়লাম এগুলো তোমরা খুব ভালো করে পড়ে নিবা, যাতে উদ্দীপকটা ধরতে তোমরা সহজেই পারো। তাহলে আমরা এই অধ্যায় থেকে মূলত আমরা এই কয়েকদিন যে টপিকগুলো পড়লাম, যে আমাদের যে জাতীয় যে বিভিন্ন ধরনের সংঘ বা সমিতি আছে, যে সমিতিগুলো আমাদের ব্যবসায় করতে গেলে ব্যবসায় সহায়ক হিসেবে কাজ করে এই প্রতিষ্ঠানগুলো। তাহলে এই যে আমাদের এই জাতীয় বা আমাদের ইন্টারনাল আমাদের দেশের ভেতরের যে সমিতি বা প্রতিষ্ঠানগুলো আমাদের সহায়তা ছাড়াও কিন্তু আমাদের ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক বা আঞ্চলিক বিভিন্ন সংস্থা আছে, যেগুলো আমাদের এই ব্যবসা করার ক্ষেত্রে নানাভাবে সহযোগিতা করে থাকে। তাহলে আমরা এখন পড়ব বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা নাম বা সংস্থাগুলো আমরা অল্প অল্প করে পড়ে যাব। আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে খুব একটা উদ্দীপক তোমাদের আসে না। তো এখান থেকে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলো মূলত কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, এর পূর্ণ নামটা কি, আর অল্প অল্প আমরা পড়ে যাব, কারণ এখান থেকে তোমাদের এমসিকিউ এবং ছোট ছোট প্রশ্নগুলো এসে থাকে। তাহলে দেখো আমরা ব্যবসায় সহায়তাকারী আন্তর্জাতিক সংস্থা। তো বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা আছে সারা ওয়ার্ল্ড ব্যাপী, বিভিন্নভাবে তাদের নিজস্ব কিছু আঞ্চলিক সহযোগিতা পাওয়ার জন্য, নিজেদের মধ্যে ব্যবসায়িক বাণিজ্য উন্নতি করার জন্য তারা বিভিন্ন ধরনের সংঘ সমিতি করেছে। আমরা অলরেডি আমরা অনেক বেশ কিছু নাম আমরা জানি। তাহলে আমরা প্রথমে পড়বো, দেখো সাপটা নামটা কি আমরা কখনো শুনেছি না? যদি নাও শুনে থাকো তাহলে আমি এখন তোমাদের সামনে আলোচনা করব সাপটা অর সাপটা। আমরা সাপটা নামটা যদি নাও শুনে থাকি, আমরা কিন্তু সার্কের নাম শুনেছি। সার্কের নাম নিশ্চয়ই তোমরা শুনেছ। যে সার্ক মূলত কাজ কি? দক্ষিণ সার্কভুক্ত দেশসমূহ নিজেদের উন্নয়নের জন্য, নিজেদের ব্যবসায়িক স্বার্থের জন্য সার্কভুক্ত দেশসমূহ যে নিজেদের ব্যবসায় অবাধ বাণিজ্য গ্রহণ করার জন্য যে ধরনের চুক্তি সম্পাদিত করেছে তাকে আমরা মূলত সাফটা চুক্তি বলে থাকি। কি বললাম? যে সার্কভুক্ত দেশগুলো নিজেদের ব্যবসায়িক উন্নয়নের জন্য যে চুক্তি সম্পাদিত করেছে সেই চুক্তিকে আমরা সাফটা বলে থাকি। তার মানে সাফটা একটি চুক্তি। দেখো যে সমিতি বা যে এই সাফটা
চুক্তি, সার্কভুক্ত দেশগুলো। আমরা এটা বিস্তারিত বলার আগে সাফটার পূর্ণ নাম যেটা সেটা আমি একটু তোমাদেরকে বলে যাচ্ছি। সাফটা SAPTA, এস থেকে হচ্ছে সাউথ, এতে এশিয়ান, পিতে প্রেফারেন্সিয়াল, পিতে ট্রেড, এতে অ্যাসোসিয়েশন। এগ্রিমেন্ট, সরি এগ্রিমেন্ট। দক্ষিণ এশীয় বাণিজ্য চুক্তি, দক্ষিণ এশিয়া বাণিজ্য চুক্তিকে আমরা মূলত সাফটা বলে থাকি। সে 1985 সালের দিকে, যে 1985 সালের দিকে সার্কের যে সম্মেলন ঢাকায় হয়েছিল, সেই সম্মেলন থেকেই মূলত আমাদের এই সার্কভুক্ত দেশগুলো, সার্কভুক্ত দেশ কয়টা? সার্কভুক্ত দেশ হচ্ছে মোট 8টি। যে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়াগুলো থেকে আমাদের দক্ষিণ, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, তারপর কি আছে, শ্রীলঙ্কা, মায়ানমার, এবং সর্বশেষ সদস্য হচ্ছে আফগানিস্তান। মোট 8টি দেশের সমন্বয়ে সার্ক গঠিত, এবং এই সার্কভুক্ত দেশগুলোর মধ্যে অবাধ বাণিজ্য যাতে করা যায় সেই জন্য এই চুক্তি 1985 সালে ঢাকায় যে সম্মেলন হয়েছিল সার্কের, সেই সম্মেলনে তখন থেকে এই চুক্তির একটি চুক্তিটা আলোচনা চলছিল, যেটা পরবর্তীতে 1995 সালের দিকে, 94 সালের দিকে এই চুক্তি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়, এবং 95 সালের শেষের দিকে মূলত এই সাফটা চুক্তি তার কাজ শুরু করে। এবং এই সাফটা চুক্তির কাজকে আরো বেশি প্রাণবন্ত এবং আরো বেশি এগিয়ে নেওয়ার জন্য নতুন আরেকটি চুক্তি হয়, যে সেই চুক্তিটার নাম হলো সাফটা। দেখো, এই সাফটা চুক্তি 1995 সালে শেষের দিকে এই সাফটা চুক্তি কার্যকর হয়, মানে তার কাজ শুরু করে, এবং পরবর্তীতে এই সাফটা চুক্তির কাজকে ধরে আরো বেশি সামনে এগোনোর জন্য নতুন আরেকটি চুক্তি বাস্তবায়িত হয়। সেই চুক্তির নাম হচ্ছে কি সাফটা। সাফটা এর পুরো হচ্ছে সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়া। তার মানে হচ্ছে যে দক্ষিণ পূর্ব এশিয়ার একটি অবাধ মুক্ত বাণিজ্য এলাকা তৈরি করার জন্য এই সাফটা চুক্তি বাস্তবায়ন, মানে সাফটা চুক্তিকে বাস্তবায়ন করার জন্য নতুন, সহযোগিতা করার জন্য নতুন একটি চুক্তি হয়, এটা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যাতে প্রত্যেকটা দেশ যাতে নিজেদের মধ্যে একটি অবাধ বাণিজ্য গড়ে তুলতে পারে। এবং সাফটা, সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, এই এরিয়ার মূল লক্ষ্য ছিল সেনসিটিভ পণ্যের সংখ্যা কমানো এবং অরিজিন অফ রুলস তৈরি করা এবং বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা প্রদান করা। এবং এই লক্ষ্যে সাফটার এই সেনসিটিভ পণ্যের লিস্টের সংখ্যা কমানোর ক্ষেত্রে দেখা গেছে যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই সেনসিটিভ পণ্যের লিস্টের সংখ্যা মূলত অনেক কমিয়ে আনছে এই সাফটা চুক্তি বাস্তবায়নের পর থেকে। এবং শুধু এইটাই না, শুধু এই কাজই করে না, যে সেনসিটিভ পণ্যের লিস্টের যে বহির্ভূত যে পণ্যগুলো আছে, মানে সেনসিটিভ লিস্টের বাইরেও যে বিভিন্ন পণ্যগুলো আছে সেগুলো রপ্তানির ক্ষেত্রে 0 থেকে 5% শুল্ক হার নির্ধারণ করা। তাহলে মূল লক্ষ্য ছিল এগুলো, এবং অলরেডি আমরা এই মূল লক্ষ্য নিয়ে কিন্তু সাফটা কাজ করে গেছে এবং বেশ অগ্রগতি অর্জন করেছে। এর পরবর্তীতে আমরা করবো, দেখো বললাম সাফটা, এখন করবো আমরা বিমস্টেক। বিমস্টেকও হচ্ছে একটি সংস্থা বা একটি নিজেদের একটি আঞ্চলিক একটি সংগঠন। দেখো, বিমস্টেকের পূর্ণ রূপটা কি? বিমস্টেকের পূর্ণ রূপ হচ্ছে বে অফ বেঙ্গল
দেখো বিমস্টেকের পূর্ণ রূপটা হচ্ছে বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল, এখানে একটা বাদ পড়ে গেছে আইতে, ইনিশিয়েটিভ। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বিমস্টেক দেখো, বিমস্টেক গঠিত হয়েছে 1997 সালে। মূলত 4টি দেশের সমন্বয়ে এই বিমস্টেক গঠিত হয় এবং যে বে অফ বেঙ্গল মানে আমাদের এই ভারত উপমহাদেশকে কেন্দ্র করে যে আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে মূলত সেগুলোকে নিয়ে এই বিমস্টেক কাজ শুরু করে। এবং বিমস্টেক মূলত এই যে অবাধ বাণিজ্য কিংবা আরও আমাদের এই ভারত উপমহাসাগরের আশেপাশে রাষ্ট্রগুলো নিজেদের উন্নয়নের জন্য এই সংস্থা গড়ে তোলে। সর্বপ্রথম 1997 সালে মাত্র 4টি রাষ্ট্র নিয়ে বিমস্টেক গঠিত হয়। 4টি রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। এবং এই 4টি দেশের প্রথম অক্ষর BIST। এই 4টি অক্ষর নিয়ে এই সংঘটা নামকরণ করা হয় বিমস্টেক। নামকরণ করা হয় BISTEC। এই 4টি দেশের প্রথম অক্ষর নিয়ে এই নামকরণ করা হয় বিমস্টেক। পরবর্তীতে কয়েক বছর পরে এই বিমস্টেকের সাথে নতুন একটি দেশ সংযুক্ত হয়, সেটি হল মায়ানমার। এবং মায়ানমার এর সাথে সংযুক্ত হওয়ার পর এই নামকরণ করা হয় বিমস্টেক। মানে এই দেশের 4টি দেশের সাথে নতুন একটি দেশ সংযুক্ত হয়, নতুন দেশের নাম হচ্ছে মায়ানমার, যার প্রথম অক্ষর M দিয়ে, সেজন্য এই বিমস্টেকের মাঝে একটি M সংযুক্ত হয়ে নামকরণ করা হয় বিমস্টেক। এবং পরবর্তীতে নেপাল এবং ভুটান, বেশ কয়েক বছর পরে নেপাল ও ভুটানও এই বিমস্টেকের সাথে অন্তর্ভুক্ত হয় এবং পরবর্তীতে এর নামকরণ করা হয় যেটা আমি লিখে দিয়েছিলাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। মানে নিজেদের অর্থনৈতিক এবং প্রযুক্তি এবং বিভিন্ন সুবিধা আদান প্রদানের উদ্দেশ্যে এই বিমস্টেক গঠিত হয়। এবং এই বিমস্টেক গঠিত হওয়ার পর এই বিমস্টেকের মূলত বিভিন্ন দেশের মন্ত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের বৈঠক হয়ে থাকে এবং এই বৈঠকের মাধ্যমে 10টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেকটা ক্ষেত্র এক একটা দেশের উপর দায়িত্ব দেওয়া হয়। যেটা 1998 সালের দিকে যে বাংলাদেশের দায়িত্ব ছিল বিমস্টেক থেকে যে খাতওয়ারি বাংলাদেশ দায়িত্ব পেয়েছিল, সেটা ছিল পরিবেশ উন্নয়ন। এবং পরবর্তীতে এই খাতের পরিমাণ 6টা খাত থেকে 7টা খাতে উন্নীত করা হয়। পরবর্তীতে এই বাংলাদেশ আবারও এই পরিবেশ এবং বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদেশ পেয়েছিল। তাহলে এই গেল আমাদের বিমস্টেক। এবং বিমস্টেক এইভাবে আমাদের যে ভারত মহাসাগরের চারপাশে যে রাষ্ট্রগুলো আছে সেগুলো তাদের নিজেদের বিভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এই বিমস্টেক কাজ করে যাচ্ছে। এছাড়াও আরেকটি আন্তর্জাতিক সংস্থা আছে আসিয়ান। আসিয়ানও একটি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন রাষ্ট্রগুলো নিয়ে আসিয়ান সংগঠিত হয় এবং নিজেদের আঞ্চলিক রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে নিজেরা সমৃদ্ধ অর্জনের করার জন্য 1967 সালের দিকে এই সংঘটা গঠিত হয়। এবং পরবর্তীতে প্রথমত এর 5টি রাষ্ট্র মিলে আসিয়ান গঠিত হয় এবং পরবর্তীতে সর্বশেষ এর সদস্য সংখ্যা হলো 11। বর্তমানে আসিয়ানের সদস্য সংখ্যা হচ্ছে 11। তো আমরা এর চেয়ে বেশি আসলে খুব একটা আসিয়ানের সম্পর্কে বিস্তারিত আর পড়ার খুব একটা প্রয়োজন হয় না। তবে আসিয়ান একটি অনেক বিশ্বের 8ম একটি অর্থনৈতিক একটি
জোট, যেটা এর যে সদস্য রাষ্ট্রদের মধ্যে এরা নানাভাবে অর্থনৈতিকভাবে যাতে সমৃদ্ধি অর্জন করতে পারে সেজন্য এই জোটটা কাজ করে যাচ্ছে। দেখো আসিয়ান ছাড়াও আমরা আরো বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা আছে, সেগুলো হচ্ছে WTO। আমি অল্প অল্প করে মানে সংক্ষিপ্ত সেগুলো পড়ে যাবো, কারণ এগুলো থেকে খুব একটা উদ্দীপক তোমাদের আসে না। WTO পুনরূপ হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মানে বিশ্বব্যাপী বাণিজ্যের একটি সংস্থা। বিশ্ব বাণিজ্য সংস্থা ইংরেজি নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। দেখো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন দীর্ঘ আলোচনা এবং সমালোচনার মাধ্যমে বিশ্বব্যাপী বাণিজ্যকে সহযোগিতা করার জন্য, বাণিজ্যকে আরো বেশি ফলপ্রসূ করার জন্য এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠন করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1948 সালের দিকে যে দ্বিতীয় বিশ্বের পর যে যুদ্ধ বিধ্বস্ত যে পুরো পৃথিবীব্যাপী যে কি বাণিজ্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পিছিয়ে গিয়েছিল, সে থেকে উত্তরণের জন্য 1948 সালের দিকে একটি চুক্তি সম্পাদিত হয়, যেটাকে আমরা বলি, বা একটি সংস্থা স্থাপিত হয়, যেটার নাম হলো গ্যাট। এই যে 1948 যে গ্যাট প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে বর্তমানে যে WTO আছে মূলত এই গ্যাটের একটি নতুন একটি নাম। এই গ্যাটভুক্ত দেশ প্রথমত গ্যাট প্রতিষ্ঠিত হয় মূলত 23টি রাষ্ট্র প্রধানদের নিয়ে, 23টি রাষ্ট্র নিয়ে। পরবর্তীতে এর সদস্য সংখ্যা বাড়ে এবং দেখা গেছে যে 1995 সালের দিকে 1995 সালে এই সদস্য সংখ্যা প্রায় 128-129 হয়ে যায়। এবং এই যে সদস্য রাষ্ট্রগুলো তারা কিভাবে নিজেদের মধ্যে একটি মানে বিশ্বব্যাপী তারা বাণিজ্যকে প্রসারিত করতে পারে, মানে সারা পৃথিবীব্যাপী যাতে অবাধ বিচরণ করতে পারে কিংবা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে পারে, সেজন্য পরবর্তীতে তারা এই গ্যাট পরবর্তীতে এই গ্যাট থেকে তারা WTO চিন্তা তৈরি করা, মানে নতুন একটি সংঘ করা চিন্তা ভাবনা করতে থাকে, যেটা 1995 সালে WTO নামে প্রতিষ্ঠিত হয়। 1995 সালে WTO নামে প্রতিষ্ঠিত হয়, যেটা WTO এর মূল কাজ কি হচ্ছে যে বিশ্বব্যাপী যে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য প্রসারিত করার ক্ষেত্রে সহায়তা করা, এছাড়াও যে বিভিন্ন ধরনের বাণিজ্য নীতি তৈরি করা এবং স্বল্পোন্নত দেশগুলোকে কিভাবে আধুনিক রাষ্ট্রগুলোর সাথে কিভাবে তারা সমন্বয় করে কিভাবে তারা সুবিধা পেতে পারে সেজন্য তারা নানা কাজ করে যায়। এছাড়াও মানে স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশগুলোকে কিভাবে আর্থিক সহায়তা দিয়ে তাদের তৈরিকৃত পণ্য কিভাবে বৈশ্বিক বাজারে নিয়ে আসা যায় সেজন্য তারা কাজ করে যাচ্ছে। তো বাংলাদেশেও দেখা যায় বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটি WTO সেল আছে, যে সেল WTO সংক্রান্ত যাবতীয় কাজ করে থাকে। এবং এই সেল বিভিন্ন স্বল্পোন্নত দেশের যে বিভিন্ন চাহিদা নিয়ে WTOর বিভিন্ন সম্মেলনে যে নানাভাবে মুখপাত্র হিসেবে কাজ করে পুরো পৃথিবীতে বাংলাদেশের একটি সুপরিচিত এবং পরিচিতি এনে দিয়েছে এবং বেশ সফলভাবে WTO কাজ করে যাচ্ছে। এছাড়াও দেখা আছে আরেকটি সংস্থা আছে EU, যার ফুল মিনিং হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে যে ইউরোপ কান্ট্রির বেশ কয়েকটি রাষ্ট্র মিলে 1992 সালের দিকে যে ইউরোপিয়ান কমিউনিটি নামে একটি সংস্থা গঠন করে, যেটা পরবর্তীতে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি নামে গঠিত হয়, যেটারই বর্তমান এই রূপ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়নের মোট 27টি সদস্য এই ইউরোপীয় ইউনিয়নের সদস্য। এবং এই ইউরোপীয় ইউনিয়ন গঠন করার ফলে দেখা যায় বাইরের বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে তারা মনে করে এটা তাদের জন্য একটি চ্যালেঞ্জ, ইউরোপীয় ইউনিয়ন তাদের জন্য একটি চ্যালেঞ্জ। এবং ইউরোপীয় ইউনিয়ন গঠন করার
ফলে যে ইউরোপের যে 27টি দেশ আছে তাদের নিজেদের মধ্যে তারা অবাধ বিচরণ করতে পারে এবং বাণিজ্য সংক্রান্ত এক দেশ থেকে আরেক দেশে তারা সহজে যাতায়াত করতে পারে এবং বিভিন্ন ধরনের কারিগরি সহায়তা এক দেশ থেকে আরেক দেশে তারা এই 27টি দেশের মধ্যে তারা নিজেরা এই কাজগুলো করতে পারে এবং তারা 27টি দেশের মধ্যে একটি একক মুদ্রা প্রতিষ্ঠা করেছে যার নাম আমরা জানি ইউরো। তাহলে এই দেশ এবং এই 27টি দেশের মধ্যে যে কোনো দেশে যে কোনো শিক্ষার্থী যে কোনো বিষয়ে শিক্ষিত হতে হলে তারা এই 27টি দেশের মধ্যে তারা অবাধে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারে। তাহলে এটি একটি শুধু অর্থনৈতিক জোট না, ইউরোপের শুধু অর্থনৈতিক জোট বা অর্থনৈতিক পরাশক্তি হিসেবে গঠিত হলেও এটা কিন্তু বর্তমানে এটি একটি রাজনৈতিক জোট হিসেবে কাজ করে যাচ্ছে। তাহলে আমরা মূলত বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা পড়লাম এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে এই সংস্থাগুলো থেকে আমরা মূলত পড়ব কি আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশ থেকে আমরা পড়ব এর পূর্ণ রূপগুলো, আর পড়ব এটা কত সালে গঠিত হয়েছে এবং এটা মূল সদস্য সংখ্যা কত, এবং সদস্য সংখ্যাটা আসলে তোমাদের বইয়ে যেটা আছে সেটা থেকে তোমরা আন্তর্জাতিক বিশ্ব যে বই কিংবা আজকের বিশ্ব যে বইগুলো আছে সেগুলো থেকে তোমরা বর্তমান যে সদস্য সংখ্যা আছে সেটা একটু জেনে নিবা কিংবা দেখে নিবা, কারণ এই সদস্য সংখ্যা কিন্তু আপ ডাউন করে, কখনো সদস্য সংখ্যা বাড়ে আবার কখনো কমে। তাহলে আমরা মূলত দেখো ব্যবসায় সহায়ক সেবার অধ্যায় থেকে আমরা যে টপিকগুলো ওভারঅল যে টপিকগুলো পড়লাম সেগুলো হলো ব্যবসায় সহায়ক সেবা কি এবং সহায়ক সেবার উৎসগুলো এবং যে বিভিন্ন ধরনের বেসরকারি সংস্থা এবং যে জাতীয় বেশ কিছু জাতীয় সংস্থাগুলো পড়লাম বা সমিতিগুলো পড়লাম, এছাড়াও পড়লাম বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা বা সমিতির অংশটুকু। তাহলে দেখো এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেটা আমি দেখো তোমাদের সাইডে লিখে দিয়েছি। এখানে আমি সাইডে লিখে দিয়েছি যে বেশ কিছু সংক্ষেপে লিখে দিয়েছি বিসি। এই যে এখানে যে অংশগুলো আমি যেই নামগুলো লিখেছি এগুলো পূর্ণ রূপ কি আমরা খুব ভালোভাবে একেবারে মুখস্থ করে ফেলবো, ঠিক আছে? যে বিসি এসএমই তোমরা পারলে খাতা একটু টুকে নাও যে পূর্ণরূপ আমরা কোনগুলো করবো এই অধ্যায় থেকে। যে পূর্ণরূপ মানে এই যে বিষয়গুলো আছে বিভিন্ন সমিতি বা সংঘ, এগুলো পূর্ণরূপ কিন্তু শুধু এই অধ্যায় থেকে কিন্তু ম্যাক্সিমাম আসে। লিখে নাও বিসি, বিএসসিসিআই, এসএমই। বিসি পূর্ণরূপ কি? বাংলাদেশ স্মল অ্যান্ড কটেজ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এসএমই স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। FBCCI Federation of Bangladesh Chamber of Commerce and Industries. BGMEA Bangladesh Garments Manufacturers and Exporter Association. SAFTA South Asian Preferential Trade Agreement. SAFTA South Asian Free Trade Area. BIMSTEC Bay of Bengal Multi-Sectoral and Economic Cooperation. WTO World Trade Organization. ASEAN ASEAনের পূর্ণরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, ঠিক আছে? এখানে 9টা আছে, 9টা পূর্ণরূপ আমরা খুব ভালোভাবে মুখস্থ করে ফেলবো। দেখো আজকে আমার ক্লাসের আসলে সময় শেষ, তো আমি ভেবেছিলাম তোমাদেরকে আরো কিছু উদ্দীপক নিয়ে আলোচনা করব। তো তোমাদেরকে বলে দিচ্ছি যে কিছু বাড়ির কাজ তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা একটু বাড়ির কাজগুলো করবা এবং আমি আগামী ক্লাসে তোমাদের বাড়ির কাজগুলোর আপডেট কিন্তু নিব। দেখো তোমরা বাড়ির কাজগুলো যদি করো, কোনো সমস্যায় যদি পড়ে যাও তাহলে অবশ্যই আমাকে নক দেবা। বাড়ির কাজ তোমাদের 2019 সালের যে 19 সালের ঢাকা বোর্ড সালের ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ডের যে তোমাদের এই অধ্যায় থেকে যে উদ্দীপকটা এসেছে সেই দুইটা উদ্দীপক তোমরা সলভ করবা বাসায়। এছাড়াও তোমাদের বইয়ের শেষে যে বোর্ড প্রশ্নগুলো আছে, জ্ঞানমূলক এবং অনুধাবন যে বোর্ড প্রশ্নগুলো আছে, দেখবে সুন্দর করে বোর্ড প্রশ্নগুলো উল্লেখ করা আছে। তো এই বোর্ড প্রশ্নগুলোকে ভালো করে মুখস্থ করে ফেলবা এবং এই দুইটা বোর্ডের উদ্দীপক তোমরা বাসায় নিজেরা সমাধান করবা। তো আজকের জন্য আসলে আমার সময় শেষ, তো আজকের জন্য আমি ক্লাস এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই বাসায় থাকো, নিরাপদে থাকো।
এবং যে ভালো থেকো। আজকের জন্য আল্লাহ হাফেজ।